ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ গ্রামারের একটি নতুন ক্লাস, প্রিপজিশনের ক্লাস। আরেকটি ক্লাস আমাদের অলরেডি হয়ে গিয়েছে প্রিপজিশনের। আমরা সিম্পল প্রিপজিশন বলে অনেকটা প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি লাস্ট ক্লাসের মধ্যে। আজকে হবে প্রিপজিশনের সেকেন্ড পার্ট। এই পার্টের মধ্যে আমরা কিছুটা সিম্পল প্রিপজিশন এবং তারপরে ডাবল প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের প্রিপজিশনের শেষ ক্লাস হবে। এই ক্লাস হয়ে গেলে আমাদের প্রিপজিশন চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। তারপর নারেশন নিয়ে ক্লাসেস হবে 1-2টি। তারপরে ইংলিশের সিলেবাস আমরা কমপ্লিট করে নেব। আর যে টপিকসগুলো অবশিষ্ট রয়েছিল সে টপিকগুলোর নোটস প্রোভাইড করে নিয়েছি অলরেডি, গ্রুপের মধ্যে আপনারা পেয়েছেন। আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। আজকের ক্লাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সব প্রিপজিশন নিয়ে আলোচনা করা হবে। প্রথম ফেজের মধ্যে কিছু এক্সাম্পল নিয়ে এসেছি। এক্সাম্পল শেষ হওয়ার পর আমরা নেক্সট প্রিপজিশনগুলো নিয়ে আলোচনা করব। তো আপনি যদি নতুন এসে থাকেন বলবো, আমরা আসাম ডেইলি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে স্টাডি করছি। তো ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়েছে। আপনি গিয়ে প্লেলিস্টে দেখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক, আপনারা গিয়ে দেখতে পারেন। তারপর হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশনে গিয়ে আপনারা জয়েন করতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের প্রিপজিশনের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসের পর আমাদের প্রিপজিশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাম ইম্পর্টেন্ট প্রিপজিশনস, অর্থাৎ ইম্পর্টেন্ট দেখে দেখে প্রিপজিশন নিয়ে এসেছি। আরও অনেক প্রিপজিশন রয়েছে যেগুলো আমাদের এক্সামের মধ্যে কম আসে বা না আসে না, এভাবে বললে চলে। তো ওই প্রিপজিশনগুলো নিয়ে আসেনি। যে প্রিপজিশনগুলো এক্সামের মধ্যে আসে ওই প্রিপজিশনগুলো নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন প্রথমে বিলো, তারপরে আন্ডার, ডাউন, আপ, আপন। তো প্রথম বিলো, আন্ডার, ডাউন, আপ পর্যন্ত সিম্পল প্রিপজিশন হবে। তারপর থেকে প্রিপজিশনগুলো ডাবল প্রিপজিশন, যেমন আপ, অন, 2টি প্রিপজিশন যুক্ত হয়ে একটি প্রিপজিশন তৈরি হয়েছে, তাকে আমরা ডাবল প্রিপজিশন বলি। তারপরে উইদিন, উইদাউট, ইনসাইড, আউটসাইড, বিসাইড, থ্রো আউট, তারপরে হচ্ছে আনটিল, টুয়ার্ডস, ফরওয়ার্ডস। এতটুকু আজকে আমরা প্রিপজিশন ক্লিয়ার করব আজকের ক্লাস থেকে। প্রথম দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট দিনে বলেছিলাম যে আমরা ইন্ডাকটিভ মেথড ইউজ করব, অর্থাৎ ফর্মুলা শেখার প্রয়োজন নেই, আমরা এক্সাম্পল থেকে ফর্মুলা বুঝবো। তো প্রথম এক্সাম্পল থেকে আমরা শুরু করি। ইউ ক্যান ফাইন্ড মোর ইনফরমেশন ইন দ্য প্রোগ্রাম প্যারাগ্রাফস বিলো। এই জায়গায় দেখতে পাচ্ছেন বিলো, এই বিলোটি হচ্ছে আমাদের প্রিপজিশন। তো আমরা জানি বিলো কোন জায়গায় ইউজ করা হয়। বিলো হচ্ছে কোনো কিছু নিচে বোঝানোর জন্য। অর্থাৎ এই এক্সাম্পলটি যদি আমরা দেখি, ইউ ক্যান ফাইন্ড আউট মোর ইনফরমেশন ইন দ্য প্যারাগ্রাফস বিলো, অর্থাৎ বলছে কি যে তুমি আরও বেশি ইনফরমেশন, তথ্য ফাইন্ড আউট করতে পারো, খুঁজে বার করতে পারো নিচের প্যারাগ্রাফগুলো থেকে। অর্থাৎ নিচে কোনো কিছু বোঝানোর জন্য আমাদের কি করা হয়, নিচে বোঝানোর জন্য বিলো ইউজ করা হয়। নিচে আমরা আমাদের মাতৃভাষায় বুঝবো। তারপর আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড। তো তারপর আমাদের বিলো একই জায়গায় মনে রাখলে চলবে যে বিলো নিচে বোঝানোর জন্য বিলো ইউজ করা হয়। আর তারপরে আন্ডার একসাথে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন বিলো, আন্ডার অ্যান্ড ডাউন, এই 3টি শব্দ। আরেকটি শব্দ বিনিথ একটি শব্দ ইউজ করা হয়। এই আরেকটি প্রিপজিশন, তা নিয়ে আমরা এই জায়গায় আলোচনা করে নেব। জাস্ট আলোচনা হচ্ছে মেইন, কনসেপ্টটা হচ্ছে মেইন। আমি কি করি, কনসেপ্টটা বিল্ড আপ করার চেষ্টা করি। তো আন্ডার কি, আন্ডার কোনো একটি জিনিসের নিচে বোঝায়। অর্থাৎ বিলো দিয়ে নিচে বোঝায় আর আন্ডার দিয়ে নিচে বোঝায়। তার মধ্যে ডিফারেন্স কি আপনারা ভালো করে মনে করেন একটি চেয়ার রয়েছে, চেয়ারের নিচে কি করেছে, একটি ক্যাট এসেছে। এই জায়গায় আপনি বলতে পারেন যে চেয়ারের নিচে যে ক্যাটটি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। অথবা আপনি চেয়ারে বসে আছেন, টেবিল সামনে নিয়ে, টেবিলের নিচে আপনার পা রয়েছে, আপনি বলতে পারেন মাই লেগ ইজ আন্ডার দ্য টেবিল। আমার লেগ হচ্ছে, আমার পাগুলি হচ্ছে কি আমার টেবিলের নিচে। আর বিলো বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেমন বিলো কোয়েশনস, বিলো প্যারাগ্রাফ, বিলো গ্রুপ, এইভাবে আমরা ইউজ করে থাকি নিচে কোনো একটি বিষয় বোঝানোর জন্য। আর পার্টিকুলারলি যখন আমরা কোনো আরেকটি বিষয়বস্তু, মনে করেন একটি কংক্রিট মেটেরিয়ালের নিচে কোনো কিছু বোঝাতে যাই, তখন আমরা আন্ডার ইউজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন এক্সাম্পলটি, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, অর্থাৎ বিড়ালটি লুকাইতেছে। কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। তো দ্য ক্যাট ইজ হাইডিং, অর্থাৎ হাইড মিনস হচ্ছে লুকানো, লুকাইতেছে আন্ডার দ্য বেডের নিচে, অর্থাৎ বিছানার নিচে বিড়ালটি লুকাইতেছে। তো বিলো অ্যান্ড বেড, আন্ডারে আপনার আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে ডাউন কি, ডাউন হচ্ছে
মনে করেন আপনি কোনো একটু উঁচু জায়গায় আছেন, আর উঁচু জায়গা থেকে যখন আপনি নিচের দিকে অর্থাৎ ডালুর দিকে যখন নজর করবেন তাকে ডাউন বলা হয়, অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে তাকে ডাউন বলা হয়। যেমন আপনি গড়ের সিঁড়ি থেকে নিচের দিকে কি স্টেয়ার্স বলা হয়, স্টেয়ার্স থেকে নিচের দিকে নামছেন তা হচ্ছে ডাউন। তো আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন দ্য বল রুলড ডাউন দ্য হিল, অর্থাৎ পাহাড় থেকে বলটি গড়ে গড়ে পড়ছে। রুল মিন্স হচ্ছে গড়ে গড়ে পড়া, একদম এইভাবে ঘুরে ঘুরে পড়ার নাম হচ্ছে রুল। তো দ্য বল রুলড অর্থাৎ পড়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের, দ্য বল রুলড ডাউন দ্য হিল, হিল মিন্স হচ্ছে পাহাড়, পাহাড় থেকে বলটি গড়ে গড়ে পড়িয়াছিল বলতে পারেন। তো আমরা দেখেছি দ্য বল রুলড বিলো ডাউন দ্য হিল, অর্থাৎ ডাউন মিন্স হচ্ছে নিচের দিকে বোঝানোর জন্য ডাউন ইউজ করা হয়। আপনারা আশা করি বুঝেছেন। অর্থাৎ কোনো একটি উপর জায়গা থেকে উঁচু জায়গা থেকে নিচের দিকে যখন আমরা নজর করি তখন এই নিচটা আমাদের হচ্ছে ডাউন, অর্থাৎ ডাউন এই জায়গা বলা হয়। এই জন্য আমরা কী করি, কি বলি আমাদের ছাত্রদেরকে বলে থাকি আমরা সিট ডাউন, সিট মিন্স হচ্ছে বসা, ডাউন মিন্স হচ্ছে নিচে বসো, সিট ডাউন। এই জায়গায় আপনি বলতে পারেন সিট আপ, বলতে পারেন যে উপরে বসো, ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা দেখে নিলাম বিলো, আন্ডার অ্যান্ড ডাউন। এখন আমরা দেখি বিনিথ, এই বিনিথ শব্দটিও কি বোঝায়, নিচে বোঝায়, BENEATH বিনিথ, এই শব্দটিও নিচে বোঝায়। কীভাবে নিচে বোঝায়, মনে করেন আপনি বললেন যে গাড়া বোঝানোর জন্য আমরা কি করি, গাড়া মিন্স হচ্ছে কি গর্তের মধ্যে রয়েছে। যেমন আমি যদি বলি একটি বক্স স্যান্ডের মধ্যে রয়েছে, সে বালির মধ্যে রয়েছে, বালির মধ্যে না বলে যদি বলি বালির নিচে রয়েছে, বা আমি যদি বলি টাকের নিচে রয়েছে বা মাটির নিচে রয়েছে, তেলগুলো কোথায় থাকে, মাটির নিচে থাকে, এই জায়গায় আপনারা বিনিথ ইউজ করবেন। অর্থাৎ বিনিথ ইউজ করা হয় কি, সম্পূর্ণ মনে করেন একটি বড় বস্তু তার ভিতরে রয়েছে, তার নিচে আবার ভিতরেও রয়েছে। যেমন বালির যদি নিচে বলি তাহলে কি হবে, নিচেও বালি রয়েছে, সাইডেও বালি রয়েছে, উপরেও বালি রয়েছে, তার ভিতরে মিন্স হচ্ছে বালির একটি লেয়ারের নিচে রয়েছে কিন্তু তার আলটিমেট ভিতরে রয়েছে। তো বিনিথ দিয়ে এইভাবে নিচে বোঝানো হয়। যেমন আমি আরেকটি এক্সাম্পল আপনাদের দেই, যদি আমি বলি আপনারা যদি বলেন যে ওয়েল, যেমন তেল রয়েছে, তেল হচ্ছে বিনিথ দ্য সোয়েল অথবা বিনিথ দ্য মাড বলতে পারেন, মাটির নিচে তেল রয়েছে, আপনারা এইভাবে বিনিথ ইউজ করতে পারেন। এক্সট্রা একটি প্রিপোজিশন আমাদের এই জায়গায় ছিল না, কিন্তু নিয়ে আসলাম। তারপরে আপ মিন্স উপরে বোঝানোর জন্য ইউজ করা হয়। যেমন আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, হি ওয়াকড আপ দ্য হিল টু গেট এ বেটার ভিউ, অর্থাৎ সে কী করেছিল, সে হেঁটে উঠেছিল। হাঁটা মিন্স হচ্ছে ওয়াক, আর ওয়াকের পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াকড। হি ওয়াকড, সে হাঁটিয়াছিল, আপ উপরের দিকে, দ্য হিলের উপরের দিকে, অর্থাৎ সে হাঁটিয়াছিল পাহাড়ের উপর দিকে টু গেট এ বেটার ভিউ, একটি ভালো দৃশ্য দেখার জন্য সে উপর দিকে হেঁটেছিল। তার থেকে আমরা বুঝলাম যে উপর বোঝানোর জন্য আপ ইউজ করা হয়। যেমন ডাউন আপ, নিচে থেকে যখন আপনি উপর দিকে নজর করবেন, উপর দিকে যাবেন, তাকে আমরা আপ বলবো, আর যখন উপর থেকে নিচের দিকে আসবেন তখন আমরা ডাউন বলবো। যেমন আপনি যদি বলেন যদি ফ্লোরের ঘর হয়, ফ্লোরস থাকে, তাহলে আপনি কি করবেন, লিফট ইউজ করবেন, অথবা স্টেয়ার্স, সিঁড়ি আমরা বলে থাকি, সিঁড়ি ইউজ করবেন। তখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন আপ হবে, আর যখন নামবেন তখন ডাউন হবে। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট আপ অ্যান্ড ডাউনের। তারপরে হচ্ছে আপ অন মিন্স কি, আপ অন মিন্স হচ্ছে মনে করেন এই জায়গায় আমার একটি উঁচু জায়গা রয়েছে, আর উঁচু জায়গার উপর বোঝানোর জন্য আপ অন ইউজ করা হয়। যেমন আমি যদি বলি বুক শেলফের মধ্যে রাখো, তো বুক শেলফ আমরা জানি সবাই এইভাবে তাড়িয়া মিন্স বুক শেলফ এইভাবে থাকে, তো আমরা কি করি, বুকটি উপরে রাখি, অর্থাৎ আপ অন উপরে মধ্যে রাখা তাকে বলা হয় আপ অন। যেমন আমি একটা এক্সাম্পল নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, হি প্লেস দ্য বুক, সে কী করেছে, বুকগুলো রেখেছে, প্লেসড করেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে, কেয়ারফুলি বিলকুল কেয়ার করে, অর্থাৎ সচেতন হয়ে, আপ অন দ্য শেলফ মিন্স হচ্ছে তাড়িয়া আমরা বলে থাকি, বা আমরা কি বলে থাকি, ওই যে বুকগুলো রাখার জন্য যে তাড়িয়া হয়ে থাকে, আলমারি হয়ে থাকে, এই আলমারির যে পার্ট থাকে, এই পার্টের মধ্যে কি রেখেছে, বুকগুলো প্লেস করে রেখেছে, সুন্দর করে প্লেস করে কি সাজিয়ে রাখা, যে বুকের যে জায়গায় রাখার কথা ওই জায়গায় রাখা হচ্ছে প্লেসড করে রাখা। আর কেয়ারফুলি তো আপনারা সবাই জানেন, বিলকুল সে কেয়ার হয়ে, বিলকুল একদম সচেতন হয়ে ভালোভাবে খেয়াল করে রেখেছে। তো আপ অন দিয়ে আমরা বুঝলাম যে আপ অন দিয়ে কী করা হয়, বোঝানো হয় বা কোন জায়গায় ব্যবহার করা হয়। আপ অন উপরে মধ্যে বোঝানোর জন্য আপ অন ইউজ করা হয়। এগুলির হচ্ছে একটি মাত্র ইউজ হয়। এই একটি কনসেপ্টটা যদি আপনারা বুঝে নেন তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন অনেকটা তিনটি করে ইউজ রয়েছে প্রিপোজিশন, তা নিয়ে আলোচনা করব। এবং শেষে যে ডাবল যেগুলো প্রিপোজিশন রয়েছে সবটুকুর 2টি 3টি 4টি এইভাবে ইউজেস রয়েছে, আমরা তা একে একে আলোচনা করব। তো আমরা আপ অন বুঝে গেলাম। তারপরে উইদিন দেখি, উইদিনের 2টি ব্যবহার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক নম্বর হচ্ছে সময় বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি ইউ হ্যাভ টু
কাম ব্যাক, তোমাকে ঘুরে আসতে হবে, হ্যাভ টু বলছি, অর্থাৎ ইউ হ্যাভ টু কাম ব্যাক উইদিন 2 আওয়ার্স, তোমার 2 ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে। এই জায়গায় কি বলছে, এই জায়গায় টাইম বোঝাচ্ছে। আর আমি যদি বলি আরেকটা এক্সাম্পল নিয়ে এসেছি, হি ইজ রানিং উইদিন দ্য ক্যাম্পাস, সে ক্যাম্পাসের মধ্যে রানিং করছে, এই জায়গায় প্লেস বোঝাচ্ছে। অর্থাৎ উইদিন দিয়ে উইদিন আমরা একসাথে বলি উইদিন, তো উইদিন দিয়ে উইদিন এই প্রিপোজিশনটি দুইটি জায়গার মধ্যে পার্টিকুলার ইউজ করা হয়। নাম্বার 1 হচ্ছে প্লেস, স্থান, অবস্থান বোঝানোর জন্য। আমি বললাম হি ইজ রানিং উইদিন দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসের মধ্যে বোঝানোর জন্য, ক্যাম্পাসের স্থান বোঝানোর জন্য, যে কোথায় সে রানিং করছে, দৌড়াচ্ছে কোথায়, ক্যাম্পাসের মধ্যে। তো ওই মধ্যে বোঝানোর জন্য অর্থাৎ স্থান বোঝানোর জন্য, তার স্থান কোথায় রয়েছে অর্থাৎ তার রানিং কোথায় করছে, ক্যাম্পাসের মধ্যে। এই স্থান বোঝানোর মধ্যে বোঝানোর জন্য কী করা হয়, উইদিন ইউজ করা হয়। আর সেকেন্ড হচ্ছে আমি যদি বলি যে তুমি অত ঘন্টার মধ্যে এই কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ওয়ার্ক উইদিন 1 ডে, তুমি একদিনের মধ্যে তোমার কাজটি কমপ্লিট করতে লাগবে। অথবা আমরা আমরা ছাত্রদেরকে বলে থাকি ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক অথবা প্রজেক্ট উইদিন 2 days 3 days এইভাবে বলে থাকি। তো এই জায়গায় সময় বোঝাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উইদিনের 2টি এক্সাম্পল নিয়ে এসেছি। হি ইজ রানিং উইদিন দ্য ক্যাম্পাস, এই জায়গায় কী বোঝাচ্ছে, এই জায়গায় উইদিন মিনস হচ্ছে এই জায়গায় তার স্থান বোঝাচ্ছে। আর দ্বিতীয় এক্সাম্পল ইউ হ্যাভ টু, যেমন ইউ হ্যাভ টু রিটার্ন মাই মানি উইদিন 1 ডে, তোমাকে আমার মানি রিটার্ন করতে হবে, ঘুরিয়ে দিতে হবে উইদিন 1 ডে অর্থাৎ একদিনের মধ্যে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উইদাউট নিয়ে শব্দটি এসেছি। উইদাউট সেম, উইদাউট হচ্ছে ছাড়া বোঝানোর জন্য উইদাউট ইউজ করা হয়। যেমন আমি একটা এক্সাম্পল নিয়ে এসেছি, শি ওয়েন্ট টু দ্য মিটিং, সে মিটিংয়ে গিয়েছিল, গড় পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, শি ওয়েন্ট টু দ্য মিটিং উইদাউট হার নোটস, অর্থাৎ ওই একজন মহিলা তিনি মিটিংয়ে গিয়েছিলেন ওনার নোটস ছাড়া, অর্থাৎ নোটসকে বাদ দিয়ে। আমি যদি বলি সে বাজারে গিয়েছিল তার বন্ধু ছাড়া, গিয়েছিল যদি বলি তো কী বলবো, শি অথবা হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইদাউট হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে ছাড়া। আমি যদি বলি সে বুক ছাড়া কলেজে গিয়েছিল, আমি যায় যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট করি তাহলে কি বলবো, আমি যদি বলি সে যায় তাহলে কি হবে, হি গোজ টু কলেজ উইদাউট হিজ ব্যাগ অর বুক, অথবা উইদাউট হিজ পেন, উইদাউট যে কোনো বলতে পারেন। আপনি বলতে পারেন সে মার্কেটে গিয়েছিল মানি ছাড়া, মানি নেয়নি, টাকা নেয়নি, তো বলতে পারেন হি মার্কেটে গিয়েছিল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইদাউট মানি, অথবা উইদাউট মানি পার্স, অথবা উইদাউট ওয়ালেট বলতে পারেন। এইভাবে উইদাউট মিনস হচ্ছে ছাড়া বোঝানোর জন্য উইদাউট ইউজ করা হয়। আশা করি এই কনসেপ্টটিও আপনারা বুঝেছেন। তারপরে 9তম হচ্ছে আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনসাইড বোঝানোর জন্য। ইনসাইড অনেক জায়গায় ইউজ করা হয়, আমরা ইনসাইড মধ্যে বোঝানোর জন্য ইনসাইড ইউজ করা হয়। যেমন আমি যদি বলি ডোন্ট পুট দ্য শুজ ইনসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে শুজটা রাখো না, বাইরে রাখো। তো ইনসাইড মিনস হচ্ছে ভিতর সাইড বোঝানোর জন্য ইউজ করা হয়। আমি একটি এক্সাম্পল নিয়ে দিয়ে এসেছি, দ্য ডগ স্টেড ইনসাইড দ্য হাউস ডিউরিং দ্য স্টর্ম, অর্থাৎ স্টে থেকে স্টেড শব্দটি এসেছে। ডগ মিনস হচ্ছে কুকুর, কুকুরটি কি এসে কুকুরটি নির্দিষ্ট করেছে, অর্থাৎ আমরা কুকুরটি বলবো, অর্থাৎ কুকুরটি স্টেড করেছিল, অবস্থান করেছিল, যেহেতু স্টেড এসেছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো কুকুরটি অবস্থান করেছিল ইনসাইড দ্য হাউস, হাউসের ভিতরে, ডিউরিং দ্য স্টর্ম, অর্থাৎ যখন জ্বর হচ্ছিল, ডিউরিং অর্থাৎ জ্বরের সময়, এই জ্বর যত সময় হচ্ছিল ওই সময় কুকুরটি ঘরের ভিতরে অবস্থান করেছিল। এই হচ্ছে আমাদের ডিউরিং অর্থাৎ ইনসাইডের এক্সাম্পল, অর্থাৎ ইনসাইড আমরা ভিতরে বোঝানোর জন্য ইউজ করে থাকি। তারপরে আমরা দেখি আউটসাইড কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়। আউটসাইড আপনারা দেখতে পাচ্ছেন 3 জায়গায় ইউজ করা হয়, অ্যান্ড অলসো বি সাইডও 2 জায়গায় ইউজ করা হয়, তা আমরা দেখব। আউটসাইড হইল বাইরে বোঝানোর জন্য, বাইর সাইডকে আউটসাইড বলা হয়, বাইরে বোঝানোর জন্য আউটসাইড ইউজ করে থাকি, কিন্তু 3 জায়গায় আমরা ব্যবহার করতে পারি আউটসাইড এই প্রিপোজিশনটি। যেমন নাম্বার 1 দেখতে পাচ্ছেন, দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড দ্য হাউস, নাম্বার 1 এক্সাম্পল দেখতে পাচ্ছেন, দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড দ্য হাউস, অর্থাৎ এই জায়গায় বোঝাচ্ছে স্থান বোঝাচ্ছে। কি স্থান বোঝাচ্ছে, যে শিশুরা কোথায় খেলছে, শিশুরা ঘরের বাইরে খেলছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড দ্য হাউস, অর্থাৎ আউটসাইড মিনস হচ্ছে ঘরের বাইরে তারা খেলাধুলা করছে। এই জায়গায় স্থান বোঝাচ্ছে, কোন স্থানে খেলাধুলা করছে, যে ঘরের বাইরে, মাঠে, নাকি স্কুলে, নাকি ঘরের ভিতরে। তো বলা হচ্ছে যে দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড দ্য হাউস, অর্থাৎ ঘরের বাইরে শিশুরা খেলাধুলা করছে। সেকেন্ড এক্সাম্পল দেখতে পাচ্ছেন, উই ইউজুয়ালি মিনস হচ্ছে প্রায়, আমরা ইউজ করার জন্য ইউজুয়ালি ইউজ করে থাকি। উই ইউজুয়ালি আমরা প্রায় গো ফর ওয়াক, আমরা হাঁটার জন্য যাই, আউটসাইড বাইরে,
অফ ওয়ার্ক আওয়ার্স। আমরা ওয়ার্ক আওয়ারের পর আমরা হাঁটার জন্য যাই। ওয়ার্ক আওয়ার্স কি? ওয়ার্ক আওয়ার্স মিনস হচ্ছে কি আমাদের কাজের সময়। কাজের সময়ের পর আমরা কি করি? আউটসাইড হাঁটার জন্য যাই। তো এই জায়গায় আমাদের কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। যেমন আমরা কখন হাঁটার জন্য যাই? যে কাজের সময়ের পর, ওয়ার্ক আওয়ার্সের পর। অর্থাৎ এই জায়গায় আমাদের কি বলছে? আউটসাইডে আমাদের কি ইন্ডিকেট করছে? সময়কে ইন্ডিকেট করছে। আবার এক্সাম্পলটি বুঝিয়ে দেই। উই ইউজুয়ালি গো ফর এ ওয়াক আউটসাইড অফ ওয়ার্ক আওয়ার্স। আমাদের ওয়ার্ক আওয়ার্সের বাইরে, আউটসাইড এই জায়গায় বাইরে বোঝাচ্ছে। কি বাইরে বোঝাচ্ছে? সময়ের বাইরে বোঝাচ্ছে। অর্থাৎ সময় বোঝানোর জন্য আমরা আউটসাইড ইউজ করতে পারি। যেমন উই ইউজুয়ালি গো ফর ওয়াক, এতটুকু একটি সেন্টেন্স হয়ে গিয়েছে। আউটসাইড অফ ওয়ার্ক আওয়ার্স, আমাদের কাজের সময়ের বাইরে, কাজের সময়ের পর আমরা কি করি? আমরা কাজের সময়ের বাইরে হাঁটার জন্য আমরা প্রায় যাই। এই হচ্ছে আমাদের আরেকটি এক্সাম্পল। এই জায়গায় কি ইন্ডিকেট করছে? সময় ইন্ডিকেট করছে। তারপরে আমরা তোমার দেখি তার এক্সাম্পলের মধ্যে কি রয়েছে। হি থিংকস আউটসাইড দ্য বক্স। এই জায়গার মধ্যে তুলনা করছে। তুলনা কিভাবে করছে? যে সে চিন্তা করে। হি থিংকস আউটসাইড দ্য বক্স, অর্থাৎ সে বক্সের বাইরে, অর্থাৎ সে ডাইভার্জেন্ট থিঙ্কিং করে, অর্থাৎ কনভার্জেন্ট নয়, অর্থাৎ তার চিন্তা ধারণা অনেক ব্যাপক অন্যের কাছ থেকে, অন্যের থেকে। এই জায়গায় তুলনা করা হয়। একটু হার্ড সেন্টেন্স, এক্সামের মধ্যে তেমন আসে না। তবে যেহেতু এই একটি আমরা আউটসাইড শিখছি, তাহলে এই এক্সাম্পলটার সঙ্গে শিখে নেই বা আপনারা লিখে নেবেন, নোটস করে নেবেন। তারপর হচ্ছে আমাদের বিসাইড। বিসাইডে আমাদের দুই জায়গায় ব্যবহার করা। বিসাইড মিনস হচ্ছে পাশে বোঝানোর জন্য। যেমন আমি কি মনে করি? এই হচ্ছে আমার একটি রুম, রুমের ভিতরে হইল ইনসাইড, বাইরে হচ্ছে আউটসাইড, আর বিসাইড হচ্ছে পাশে। যেমন আমার রুমের পাশে পুষ্করণী রয়েছে। আমি যদি বলি দ্য পন্ড ইজ বিসাইড মাই হোম বা বিসাইড মাই রুম, আমার রুমের পাশে একটি পন্ড রয়েছে, পুষ্করণী রয়েছে। এইভাবে আমি যদি বলি আমি তোমার পাশে বসবো, আই উইল সিট বিসাইড ইউ। আই উইল সিট, আমি বসবো, ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল সিট, আমি বসবো বিসাইড ইউ, তোমার পাশে। এইভাবে পাশে বোঝানোর জন্য নাম্বার 1 বিসাইড ইউজ করা হয়। নাম্বার 2 হচ্ছে বিসাইড ইউজ করা হয় ব্যতীত ছাড়া বোঝানোর জন্য। যেমন আরেকটি এক্সাম্পল আমি নিয়ে এসেছি। বিসাইড ইউর অপিনিয়ন, তোমার পরামর্শ ছাড়া এভরিওয়ান এলাস এগ্রি উইথ দ্য প্ল্যান। অর্থাৎ প্ল্যান একটি আমরা করেছিলাম, মনে করেন, আর একজন মানুষের প্ল্যানকে অ্যাকসেপ্ট করা হয়নি, বাকি সব প্ল্যানকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে বিসাইড ইউর প্ল্যান। বিসাইড মিনস হচ্ছে তোমার প্ল্যান ব্যতীত। এই জায়গায় ব্যতীত বোঝানোর জন্য বা ছাড়া বোঝানোর জন্য বিসাইড ইউজ করা হচ্ছে। তো আমরা দেখতে পেলাম বিসাইড দুটি জায়গার মধ্যে ব্যবহার করা হয়। নাম্বার 1 হচ্ছে পাশে বোঝানোর জন্য, আর নাম্বার 2 হচ্ছে ব্যতীত, অর্থাৎ ছেড়ে, অর্থাৎ বাদ দেওয়ার জন্য ইউজ করা হয়। আমরা এক্সাম্পলটি দেখি। শি স্যাট, সে একজন মহিলা। স্যাট সিট, স্যাট সিট, তো বসিয়াছিলেন। বিসাইড হিম, ওই মানুষটির পাশে। ডিউরিং দ্য মুভি, যখন মুভি চলছিল, যখন ফিল্ম চলছিল, তখন মহিলা ওই মানুষটির পাশে বসিয়াছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে হচ্ছে বিসাইড ইউর অপিনিয়ন, তোমার অপিনিয়নের পাশে, অর্থাৎ তোমার অপিনিয়ন ব্যতীত। এভরিওয়ান এলাস এগ্রি উইথ দ্য প্ল্যান, প্ল্যানের বাকি যে তোমার অপিনিয়ন ছাড়া বাকি যে প্ল্যান দেওয়া হয়েছিল, প্রতিটা প্ল্যানের সাথে সবাই এগ্রি, অর্থাৎ রাজি হয়েছে। তো আমরা দেখতে পেলাম দুইটি জায়গার মধ্যে আমরা বিসাইডকে ইউজ করে থাকি। তারপর হচ্ছে 3টি জায়গার মধ্যে আমরা থ্রো, এই যে প্রিপোজিশন THROUGH, থ্রো, এই শব্দটি আমরা ইউজ করে থাকি। তো দেখতে পাই কি জায়গায় ইউজ করা হয়। তারপরে আমরা এই ফেজ নিয়ে চলে যাব, আর নতুন একটি ফেজ নিয়ে আসবো। উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম। থ্রো দ্য পার্ক, টু গেট টু দ্য আদার সাইড, অর্থাৎ অন্য সাইডে যাওয়ার জন্য। তো এই জায়গায় মাধ্যম বোঝাচ্ছে। আমরা পার্কের মধ্যে দিয়ে হাঁটিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। উই ওয়াকড, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পার্কের মধ্যে দিয়ে হাঁটিয়েছিলাম অন্য পাশে যাওয়ার জন্য। গেট টু দ্য আদার সাইড, অর্থাৎ অন্য সাইড মিনস হচ্ছে পাশ, অন্য জায়গার জন্য, পার্কের অন্য পাশে যাওয়ার জন্য আমরা পার্কের মধ্যে দিয়ে হাঁটিয়েছিলাম। তো এই জায়গায় মধ্য দিয়ে বোঝানোর জন্য আমরা কি ইউজ করছি? থ্রো ইউজ করছি। আমরা যদি বলি দ্য রিভার ইজ ফ্লোড থ্রো দ্য ভিলেজ, ভিলেজের মধ্য দিয়ে রিভারটি কি হয়েছে? ফ্লো হয়েছে, অর্থাৎ বয়ে গিয়েছে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন উই ওয়াকড, আমরা হাঁটিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। থ্রো দ্য পার্ক, পার্কের মধ্যে দিয়ে, টু গেট টু দ্য আদার সাইড, অন্য সাইডটি পাওয়ার জন্য। গেট মিনস পাওয়া, গেট মিনস হওয়া, অনেকটা মিনিং হয়ে থাকে। তো এই জায়গায় গেটের মিনিং হবে পাওয়া। তো অন্য সাইডটি পাওয়ার জন্য আমরা কি করেছি? পার্কের মধ্যে দিয়ে এসেছি। তো এই জায়গায় মধ্য বোঝানোর জন্য আমরা ইউজ করছি থ্রোকে। তারপরে আমরা দেখি আবার দ্বিতীয় ইউজ কীভাবে আমরা করব। দ্য মেসেজ ওয়াজ ডেলিভার্ড থ্রো ইমেইল, এই জায়গায় দেখতে পাচ্ছেন মাধ্যম বোঝাচ্ছে। মাধ্যম মিনস হচ্ছে পদ্ধতি বোঝাচ্ছে। আমি পদ্ধতি লিখেছি যে আমি মেসেজটি ডেলিভার করেছি কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। মনে করেন আমি শিক্ষামন্ত্রীর কাছে একটি ইমেল পাঠিয়েছি, আমি একটি মেসেজ পাঠিয়েছি ইমেইলের মাধ্যমে। ইলেকট্রনিক ইমেইল, ইমেইলের ফুল মিনিং কি আপনারা জানলে আমাকে কমেন্ট করবেন। তো
দ্য মেসেজ ওয়াজ ডেলিভার্ড থ্রো ইমেল, এই জায়গায় পদ্ধতি বোঝাচ্ছে, অর্থাৎ নাম্বার 1 হচ্ছে থ্রো ইউজ করা হয় মধ্যে দিয়ে বোঝানোর জন্য, নাম্বার 2 হচ্ছে পদ্ধতি বোঝানোর জন্য, আর নাম্বার 3 আমরা দেখি উই ওয়ার্ক, আমরা কাজ করেছিলাম থ্রো দ্য নাইট, সম্পূর্ণ নাইট দরিয়া, টু ফিনিশ দ্য প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য। এই জায়গায় কী বলছে, এই জায়গায় একটি ব্যাপক সময় বোঝাচ্ছে, অর্থাৎ সময় বোঝানোর জন্য আমরা থ্রোকে ইউজ করে থাকি। তো থ্রো আমরা 3 জায়গায় ইউজ করে থাকি। নাম্বার 1 হচ্ছে মাধ্যম, অর্থাৎ মধ্য দিয়ে বোঝানোর জন্য, নাম্বার 2 হচ্ছে পদ্ধতি বোঝানোর জন্য, আর নাম্বার 2 হচ্ছে সময় বোঝানোর জন্য। যেমন আমরা কাজ করেছিলাম থ্রো দ্য নাইট টু ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ এই জায়গায় সময় আর উদ্দেশ্য বলতে পারেন যে উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা থ্রো ইউজ করে থাকি, যে আমরা পুরা রাত্র কাজ করেছিলাম কাজটি প্রজেক্টটি কমপ্লিট করার জন্য। আর থ্রো নাইট বলছে পুরা নাইট দরিয়া, এই জায়গায় সময় বোঝাচ্ছে, অর্থাৎ পুরা রাত্রের সময়টা বোঝাচ্ছে, পুরা রাত্র দরিয়া আমরা কাজ করিয়েছিলাম প্রজেক্টটি কমপ্লিট করার জন্য, ওই জায়গায় আমাদের কি সময় বোঝাচ্ছে। তো থ্রো আমরা 3টি জায়গায় ব্যবহার করি, মাধ্যম বোঝানোর জন্য, তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের পদ্ধতি বোঝানোর জন্য, আর তৃতীয় হচ্ছে আমাদের সময় বোঝানোর জন্য। এই হচ্ছে আমাদের থ্রো পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এতটুকু অবধি পর্যন্ত। এখন আমরা দেখব থ্রো আউট, আনটিল, টুয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, এগুলি আমরা নেক্সট ফেজের মধ্যে নিয়ে আসছি এক্সাম্পলের সাথে। আশা করি এতটুকু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। বিলকুল আমি যা কনসেপ্ট দিচ্ছি বিলকুল মাতৃভাষায়, এই কনসেপ্টগুলো যথেষ্ট হবে এক্সামের জন্য। আর এক্সট্রা আপনাদের কোনো চিন্তা করতে হবে না, বিলকুল আপনারা কোনো ওয়ারি করবেন না এই প্রিপোজিশন নিয়ে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটি চ্যাপ্টার রয়েছে, আমি PDF তৈরি করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। আপনারা কী করবেন, একটু মেমোরাইজ করে নেবেন বা দেখে শিখে নেবেন। আরও একটি ফেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফেজের মধ্যে আমরা ডাবল প্রিপোজিশন আরও 3-4টি নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমাদের এক্সামে তো আসেই, কিন্তু আমাদের ডে টু ডে লাইফের মধ্যে হামেশা আমরা ইউজ করে থাকি। তো যেবা যারা আপনারা কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে রয়েছেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যেবা যারা একাডেমিক ক্লাস স্টাডি করছেন 6 to 12 অবধি পর্যন্ত, গ্র্যাজুয়েশনের মধ্যে আনসারিং করতে, আনসার লিখতে সময় এই প্রিপোজিশনগুলো আমরা ইউজ করে থাকি। অর্থাৎ তাদের ইউজেস যদি আমরা ভালো করে জানি, বুঝি, তাহলে আমাদের ডে টু ডে লাইফের মধ্যে আমরা ইংলিশ ভালো করে ইউজ করতে পারবো, অর্থ বুঝতে পারবো, তারপরে স্পিক করতে পারবো, লিখতে পারবো, অনেকটা সুবিধা হবে। তা প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আমরা প্রিভিয়াস একটি ক্লাসেস অলরেডি হয়ে গিয়েছে, আর এখন চলছে এই ফেজে আমাদের প্রিপোজিশনের চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, বুঝে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা যারা ওয়াচ করছেন সবাইকে বলবো আপনারা ভিডিওটিকে লাইক করবেন, আর যদি ভালো কোনো আপনাদের ডাউট থেকে থাকে, কোনো কোয়েশ্চন থেকে থাকে, আপনারা আমাকে কমেন্ট করে কোয়েশ্চন করতে পারেন, এবং সবাই কমেন্ট করবেন। আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রুপস যে আপনাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস রয়েছেন সবাইকে শেয়ার করে দেবেন। অনেকে অনেক কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে স্টাডি নিচ্ছেন। আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিটি কম্পিটিটিভ এক্সাম নিয়ে আলোচনা করব। লাস্ট সেশনে সিটেট নিয়ে আলোচনা করা হয়েছে, ক্লাসেস হয়েছে, সিলেবাস কমপ্লিট করা হয়েছে। নেক্সট সেশন আসাম টেট আসলেও হবে, সিটেট আসলেও হবে, যখন যে এক্সাম আসবে প্রতিটি এক্সামের জন্য গাইড দেওয়া হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা চ্যানেলটি যদি এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের উপকারে আসবে। আপনাদের যদি না আসে, রিলেটিভস আপনাদের যারা রয়েছেন তাদের উপকারে আসবে, আপনারা রেকমেন্ড করতে পারেন। তো আমরা দেখি আজকে এই ফেজের মধ্যে কোন প্রিপোজিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, আমি প্রথমে বলেছি আমি ইন্টারঅ্যাক্টিভ মেথড ইউজ করছি, অর্থাৎ এক্সাম্পল টু ফর্মুলা যাচ্ছি, এই জন্য ডাইরেক্টলি কোনো প্রিপোজিশন না লিখে আমি এক্সাম্পল নিয়ে আসছি। তো এক্সাম্পল আমরা পড়ি, শি ওয়াজ প্রাইজড থ্রো আউট। তো বোঝা যাচ্ছে কি আমাদের প্রিপোজিশনটি হচ্ছে থ্রো আউট। থ্রো আউট এই প্রিপোজিশন আমরা দেখব। তো থ্রো আউট হার ক্যারিয়ার ফর হার ডেডিকেশনস। তো এই জায়গায় থ্রো আউটটি সময় বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। বলবেন কীভাবে স্যার? দেখতে পাচ্ছেন, শি ওয়াজ প্রাইজড, তাকে প্রাইজ করা হয়েছিল, অর্থাৎ তাকে উৎসাহিত করা হয়েছিল, তাদের পুরস্কৃত করা হয়েছিল থ্রু আউট হার লাইফ, সম্পূর্ণ লাইফ ধরে। অর্থাৎ এই জায়গায় সময় বোঝাচ্ছে। হার ক্যারিয়ার, ওনার ক্যারিয়ারে, ফর হিজ ডেডিকেশন, তানোর যে ওই মহিলা বা যে উনি ছিলেন, ওনার যে কাজের প্রতি ডেডিকেশন ছিল, অর্থাৎ লাগাও ছিল, এই লাগাওয়ার কারণে ওনাকে পুরস্কৃত করা হয়েছে ওনার সম্পূর্ণ জীবন ধরে। তো কি হচ্ছে, তার ওনার ক্যারিয়ার ধরে, এই হচ্ছে সময় বোঝাচ্ছে। সম্পূর্ণ সময়, ক্যারিয়ারের যে সময়টুকু হয়েছিল এই সময় ধরে তাকে প্রাইজ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। ওনার ডিউটির প্রতি আগ্রহ বা ডিউটির প্রতি যে ডেডিকেশন রয়েছে, মনোভাব, মনোযোগ রয়েছে তার জন্য। তো এই জায়গায় আমরা বুঝতে পারলাম যে সময় বোঝাচ্ছে থ্রো আউটে। তো থ্রো আউট দিয়ে আমরা 1 নাম্বার সময় বোঝানোর জন্য ইউজ করতে পারি। 3টি ইউজ রয়েছে, 3টি ইউজ আমরা দেখব। নাম্বার 2 হচ্ছে দ্য নিউজ স্প্রেড থ্রু আউট দ্য সিটি উইদিন আওয়ার্স।
অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যেই নিউজটি পুরা মার্কেট জুড়ে কি হয়ে গিয়েছে, স্প্রেড হয়ে গিয়েছে। তো এই জায়গায় স্থান বোঝাচ্ছে, কি স্থান বোঝাচ্ছে, যে নিউজটি স্প্রেড হয়েছে, কোথায় স্প্রেড হয়েছে, সিটির মধ্যে, সিটিতে স্থান বোঝাচ্ছে। তো প্রথম আমরা দেখেছি থ্রু আউট দিয়ে আমরা সময় ইউজ করতে পারি, সময়ের ক্ষেত্রে থ্রু আউট ইউজ করা যায়। আর দ্বিতীয়টা আমরা দেখেছি যে স্থান বোঝানোর জন্য থ্রু আউটকেও ইউজ করা যায়। তো দুইটি আমরা ইউজ হয়ে গেল। নাম্বার 3 আমরা দেখি কি রয়েছে, হি রিমাইন্ড কাম মিনস হচ্ছে শান্ত, CALM কাম মিনস হচ্ছে শান্ত। হি রিমাইন্ড, সে শান্ত থেকেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, থ্রু আউট দ্য এন্টায়ার অর্ডিল। এই শব্দটি অনেকের নতুন লাগবে। অর্ডিল মিনস হচ্ছে অগ্নি পরীক্ষা বা কঠিন পরীক্ষাকে অর্ডিল বলা হয়, মনে রাখবেন। কঠিন পরীক্ষা বা অগ্নি পরীক্ষা বলা হয়। মনে করেন কোনো একজন মানুষকে খুব বড় একটি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এই পরীক্ষাকে বলতে পারেন অর্ডিল, ORDEL, মনে রাখবেন। তাকে বলা হয় কঠিন পরীক্ষা বা অগ্নি পরীক্ষা বা ভাগ্য পরীক্ষা বলতে পারেন। তো আমাদের এক্সাম্পল হচ্ছে হি রিমেইন্ড কাম, সে শান্ত থেকেছিল। রিমাইন্ড মিনস হচ্ছে থাকা, আর রিমাইন্ড থেকে এসেছে রিমেইন, পাস ফ্রম। সে শান্ত থেকেছিল থ্রু আউট, ধরে, দ্য এন্টায়ার অর্ডার, অর্থাৎ অবিচ্ছিন্ন বোঝাচ্ছে। এই জায়গায় কন্টিনিউটি বোঝাচ্ছে। অর্থাৎ এই জায়গায় বোঝাচ্ছে যে উনি পুরা ওনার যে অগ্নি পরীক্ষা ছিল, উনি অগ্নি পরীক্ষার মধ্যে উনি কী ছিলেন, থ্রু আউট দ্য অগ্নি পরীক্ষার মধ্যে উনি কী ছিলেন, কাম ছিলেন, শান্ত ছিলেন। অর্থাৎ এই জায়গায় কন্টিনিউটি বোঝাচ্ছে, অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে। তো আমরা 3টি ইউজ পেয়ে গিয়েছি থ্রু আউটের। নাম্বার 1 সময় বোঝানোর জন্য ইউজ করা হয়, নাম্বার 2 স্থান বোঝানোর জন্য ইউজ করা হয়, আর নাম্বার 3 কন্টিনিউটি বোঝানোর জন্য থ্রু আউট এই শব্দটি, এই প্রিপোজিশনটি ইউজ করা হয় বাক্যের মধ্যে। তারপরে আমরা দেখি she worked on her project until midnight। এই জায়গায় আনটিল পেয়ে গিয়েছি, অর্থাৎ আমরা এই জায়গার মধ্যে আনটিল শিখব কয় জায়গার মধ্যে ইউজ করা হয়, আমরা আনটিল 3 জায়গার মধ্যে ইউজ করব। এই জায়গায় দেখতে পাচ্ছেন she worked, একজন মহিলা কাজ করিয়াছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, অন হার প্রজেক্ট, ওনার কাজে প্রজেক্ট যে দেওয়া হয়েছিল প্রজেক্টের মধ্যে, আনটিল মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত। এই জায়গায় কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। আনটিল মিডনাইট মিনস হচ্ছে মধ্যরাত্রি। অর্থাৎ ওই মহিলা উনি উনি কাজ করিয়েছিলেন অন হার প্রজেক্ট, কাজের মধ্যে, আনটিল মিডনাইট, অর্থাৎ সময় বোঝাচ্ছে। কতটুকু সময় অবধি পর্যন্ত কাজ করেছিলেন, যে মিডনাইট অবধি পর্যন্ত। তো আনটিল দিয়ে আমরা কি সময় বোঝানোর জন্য আনটিলকে ইউজ করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউ কান্ট লিভ আনটিল ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 আমরা ইউজ করতে পারি শর্ত দিয়ে। অর্থাৎ শর্ত দিয়ে কোনো একটি কি বলতে পারেন আপনি, শর্তকে ইংলিশে কি বলে মনে আসছে না ওয়ার্ডটি, একদম ইজি একটি শব্দ, যে তুমি এই কাজটি করা ছাড়া এই জায়গা থেকে যেতে পারবে না, এইভাবে আমরা বলে থাকি। অর্থাৎ তাকে আমরা ওয়ার্ডটি মনে আসছে না, যাই হোক, শর্ত, বাংলাতে মনে রাখবেন শর্ত। তো ইউ কান্ট লিভ আনটিল ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক যত সময় পর্যন্ত করছো না তুমি যেতে পারবে না। তো নাম্বার 1 আমরা আনটিল পেয়ে গেলাম। নাম্বার 1 পেয়েছি যে সময় বোঝানোর জন্য আনটিলকে ইউজ করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমাদের শর্ত দিয়ে আমরা আনটিলকে ইউজ করে থাকি। নাম্বার 3 আমরা দেখি কি রয়েছে, দ্য স্টোরি ইজ ওপেন আনটিল 9 PM। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিউরেশন, অর্থাৎ একটি ডিউরেশন টাইম পিরিয়ড বোঝানোর জন্য কি ইউজ করা হয়, আনটিল ইউজ করা হয়। এই হচ্ছে আমাদের আনটিলের 3টি ইউজ। তারপরে আমরা দেখি হি ওয়ার্কড টুয়ার্ডস আমরা দেখব এখন, টুয়ার্ডস, ফরওয়ার্ডস এগুলি দেখব। তো টুয়ার্ডস কি, হি ওয়ার্কস টুয়ার্ডস দ্য পার্ক, হি ওয়াক, এই ওয়াক থেকে ওয়াকড এসেছে, আর ওয়াকড হচ্ছে পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স এই বাক্যটি। হি ওয়াকড, তিনি হেঁটেছিলেন, টুয়ার্ডস দ্য পার্ক, অর্থাৎ পার্কের দিকে। টুয়ার্ডস মিনস হচ্ছে দিকে বোঝানোর জন্য ইউজ করা হয় নাম্বার 1, যে উনি পার্কের দিকে হাঁটিয়াছিলেন। তো দিকে বোঝানোর জন্য নাম্বার 1 আমরা টুয়ার্ডস ইউজ করে থাকি, এই প্রিপোজিশনটি দেখতে পাচ্ছেন। নাম্বার 2 হচ্ছে শি ফিলস ভেরি প্রোটেক্টিভ টুয়ার্ডস হার ইয়ঙ্গার ব্রাদার, অর্থাৎ এই জায়গায় অনুভূতি বোঝাচ্ছে। অর্থাৎ অনুভূতি বোঝানোর জন্য আমরা কি বলতে পারি, টুয়ার্ডস ইউজ করতে পারি, যে উনি ফিল করে ওনার ছোটো ভাইয়ের প্রতি প্রোটেক্টিভ, অর্থাৎ একদম কি বলতে পারেন যে ওনার ভাই ওনাকে কী করে প্রোটেক্ট করে রাখে, রক্ষা করে রাখে, এই রক্ষণীয় ভাব উনি ফিল করেন। এই হচ্ছে ভাব, একটি ভাব, ফিল, অনুভূতি আমরা টুয়ার্ডস দিয়ে এই প্রিপোজিশন দিয়ে আমরা ইউজ করতে পারি বাক্যের মধ্যে। তারপর হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ড, তিনি হার্ড ওয়ার্কিং করছেন, অর্থাৎ অনেক বেশি মেহনত করছেন,
টুয়ার্ডস অ্যাচিভিং হিজ ড্রিমস, অর্থাৎ ওনার স্বপ্ন অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য উনি কী করছেন, হার্ড ওয়ার্ক করছেন। তো এই জায়গায় উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা টুয়ার্ডস ইউজ করতে পারি। তো টুয়ার্ডস 3 জায়গার মধ্যে ইউজ করতে পারি। নাম্বার 1 হচ্ছে কি দিক বোঝানোর জন্য, যেমন টুয়ার্ডস দ্য পার্ক, টুয়ার্ডস দ্য স্কুল, টুয়ার্ডস দ্য ফিল্ড, যে কোনো বলতে পারেন। নাম্বার 1 হচ্ছে ফিলিংস, অনুভূতি বোঝানোর জন্য আমরা বলতে পারি, যেমন তোমার টুয়ার্ডস ইউ আই ফিল, কী বলতে পারেন, আই ফিল ভেরি হ্যাপি টুয়ার্ডস ইউ, তোমার প্রতি আমি খুব আনন্দিত ফিল করি। অথবা আমি যদি বলি আই ফিল ভেরি প্রাউড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি আমি প্রাউড ফিল করি। কখনো বলতে পারেন আই ফিল লাভ টুয়ার্ডস ইউ, তোমার প্রতি আমি ভালোবাসা ফিল করি। এইভাবে অনেক কিছু হতে পারে, তোমার প্রতি আমার কেয়ার ফিল করি, এগুলি ফিল হতে পারে। তো টুয়ার্ডস ইউজ করতে পারি। নাম্বার 3 হচ্ছে আমরা টুয়ার্ডস ইউজ করতে পারি কোন জায়গার মধ্যে, উদ্দেশ্য বোঝানোর জন্য, যে উনি কি করছেন, উনি দৌড়াচ্ছেন, প্র্যাকটিস করছেন একজন স্কিলফুল মানুষ হওয়ার জন্য। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি এক্সাম্পল নিয়ে এসেছি। হি ইজ কী করছে, ওয়ার্কিং হার্ড, বেশি মেহনত করছেন, টুয়ার্ডস অ্যাচিভিং হিজ ড্রিমস, ওনার স্বপ্ন অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য উনি হার্ড লেবার করছেন, হার্ড ওয়ার্ক করছেন। তা আমরা বলবো উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা টুয়ার্ডস ইউজ করতে পারি। তারপরে আমাদের শেষ রয়েছে আজকের শেষ প্রিপোজিশন, তারপরে আমাদের প্রিপোজিশন চ্যাপ্টার ক্লোজ আপ হয়ে যাবে বিলকুল। যেমন দ্য কার মুভড ফরওয়ার্ডস, এখন আমরা দেখবো ফরওয়ার্ড, টুয়ার্ডস দেখেছি, টুয়ার্ডসের সাথে আমরা ফরওয়ার্ড দেখবো, ফরওয়ার্ডস স্লোলি ইন দ্য ট্রাফিক। তো এই জায়গায় বোঝাচ্ছে যে ফরওয়ার্ড স্লোলি, তো ওই জায়গায় কী বোঝাচ্ছে, গতি বোঝাচ্ছে, যে কারটি মুভ হচ্ছে, গতি করছে ফরওয়ার্ড সামনের দিকে স্লোলি, অর্থাৎ গতি বোঝানোর জন্য আমরা ফরওয়ার্ড ইউজ করে থাকি। গতি বোঝা আমরা কখনো অগ্রগতি বোঝানোর জন্য ফরওয়ার্ড ইউজ করতে পারি, সামনের দিকে বোঝানোর জন্য আমরা ফরওয়ার্ড ইউজ করি, ফরওয়ার্ড মানে সামনের দিক, গতি বোঝানোর জন্য আমরা ফরওয়ার্ডকে ইউজ করি। নাম্বার 2 এক্সাম্পল আমরা দেখি, উই নিড টু লুক ফরওয়ার্ডস, আমরা সামনের দিকে তাকানো প্রয়োজন, উই নিড টু লুক, আমাদের সামনের দিকে তাকানো প্রয়োজন, উই নিড টু লুক, আমাদের তাকানো প্রয়োজন ফরওয়ার্ড সামনের দিকে, অ্যান্ড ফোকাস অন দ্য ফিউচার, এবং ভবিষ্যতের মধ্যে আমাদের ফোকাস রাখা প্রয়োজন। বিলকুল বাস্তব একটি সেন্টেন্স আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের সবসময় সামনের দিকে, অগ্রগতির দিকে আমরা অগ্রসর হতে হবে, আমাদেরকে অগ্রগতি দেখতে হবে, সবসময় সামনের দিকে আমরা তাকাবো, পিছনে ফিরিয়ে তাকাবো না, পেছনে আমাদের পাস্টে যা হয়েছিল তা ভুলে যান, প্রেজেন্ট সময়কে আপনারা গুরুত্ব দেন। এবং প্রেজেন্ট, অনেকে বলছেন স্যার যদি আপনি আরও কিছুদিন পূর্বে থেকে আমাদেরকে গাইড করতেন আনন্দিত হতাম। বিলকুল এখন অবধি পর্যন্ত এনাফ সময় রয়েছে, 1 মাস সময় রয়েছে, 1 মাস আমি মনে করি যে কোনো কম্পিটিটিভ এক্সাম ট্র্যাক করার জন্য যথেষ্ট সময় হবে। এই জন্য এক্সাম্পলটি আপনাদের জন্য একদম পারফেক্ট এক্সাম্পল হবে যে উই নিড টু লুক ফরওয়ার্ডস অ্যান্ড ফোকাস অন আওয়ার ফিউচার। এখন আমাদের ফিউচার গঠন করার সময়, তাই সবাইকে আমি বলবো আপনারা সবাই ভালো করে স্টাডি করেন, ফিউচারের উপরে ফোকাস করে, আর পিছন দিকে ফিরে তাকাবেন না, ফরওয়ার্ডস তাকান, সামনের দিকে তাকান, অগ্রগতির দিকে তাকান, জীবনকে পরিবর্তন করেন, জীবনের মধ্যে কোনো কিছু অ্যাচিভমেন্ট করেন, নিজে একটু কোনো কিছু মেক হয়ে নিজেকে তৈরি করে দেখান যে আমি করতে পারবো। সত্যি আপনারা সব কিছু করতে পারবেন। আর আজকে আমাদের প্রিপোজিশনের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গিয়েছে। যেমন আরও 1-2টি প্রিপোজিশন আমার মনে আসছে, যেমন ইনটু নিয়ে আলোচনা করে নিই। ইনটু মধ্যে বোঝানোর জন্য ইউজ করা হয়। যেমন আমি যদি বলি হি জাম্পস ইনটু দ্য ওয়েল, সে কূপের মধ্যে জাম্প করেছে। আমি যদি বলি সে জাম্প করেছে, সে অ্যাডিকশন হয়ে গিয়েছে গেমের মধ্যে, মোবাইল গেমের মধ্যে, তো কী বলবেন, হি অ্যাডিক্টেড ইনটু দ্য গেমিং অফ মোবাইল, অথবা গেমিং বলতে পারেন, গেমিংয়ের মধ্যে কী হয়, অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, অর্থাৎ সে কী হয়েছিল, ধাবিত হয়ে গিয়েছে। তো আপনারা মধ্যে বোঝানোর জন্য ইনটু ইউজ করবেন। আরেকটি অফ রয়েছে, OFF, অফ, এই একটি প্রিপোজিশন প্রায় সময় ইউজ হয়ে থাকে। অফ এই প্রিপোজিশনটি ছাড়া বোঝানোর জন্য ইউজ করা হয়। যেমন আমি যদি বলি টুক অফ দ্য টেবিল, অর্থাৎ টুক দ্য বুক অফ দ্য টেবিল। আমি যদি বলি এই বুকটা, অথবা বলি যদি টেক দ্য বুক অফ দ্য টেবিল, টুক পাস ফর্ম হয়ে থাকে, তো টেক দ্য বুকটা কী করো, উঠাও, অফ দ্য টেবিল থেকে, ফ্রম দ্য টেবিল, অফ দ্য টেবিল থেকে সরাও, বুকটা সরাও হবে অর্থ। এই জন্য সরানোর জন্য অর্থাৎ আমরা অফকে ইউজ করে থাকি। এই কয়েকটি আমরা প্রিপোজিশন, লাস্ট ক্লাসে আমরা কয়েকটি প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন দেখেছি। এই ক্লাসের মধ্যে আমরা সিম্পল অ্যান্ড ডাবল দুটি প্রিপোজিশন মিক্স করে আমরা দেখেছি। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের ইংলিশের আজকে হলে আমাদের 7তম ক্লাস হয়ে যাবে। তারপর আমরা ন্যারেশন নিয়ে ক্লাসেস করব। ন্যারেশন যেহেতু পেটের মধ্যে আসবে এবং এডিয়ারের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, আসবে, তো এগুলি নিয়ে আমরা নেক্সট করব। তারপরে যেগুলো এক্সট্রা, যেমন অনেকটা টপিক রয়েছে, ওগুলির আমি PDF গতকালকে রাত্রে দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, এবং বলে দিয়েছি কোন টপিক থেকে কত মার্কস হতে পারে, সিনোনিম অ্যান্টোনিমসের আমি PDF দিয়েছি, আপনার গ্রুপে পেয়ে গিয়েছেন। আশা করি আপনারা স্টাডি করছেন, ভালো চলছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টাডি ভালো করে করো, এটাও আমার কামনা, বাসনা, ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।